জুলাই ২১, ২০২৫ দুপুর আনুমানিক ১:১৮ একটি সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু মুহূর্তেই আকাশ ফেটে পড়ল এক ভয়ঙ্কর শব্দে। বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগরের প্রশিক্ষণ চলাকালীন একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। তিনি যে ফাইটার জেটটি ওড়াচ্ছিলেন সেটি হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের ৭তলা ব্লক ৭-এর ছাদে আঘাত করে এবং সরাসরি হায়দার আলী ভবনের প্রধান ফটক দিয়ে বিধ্বস্ত হয়। এক পাশ দিয়ে নিচতলায় ভবনে প্রবেশ করে এবং অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়, যার ফলে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হয়। সেখানে তখন শিক্ষার্থীদের ক্লাস চলছিল। চারদিকে আগুন, ধোঁয়া আর কান্নার সুর। এটাই ছিল শেষ মুহূর্ত অনেকের জন্য। বর্তমান হিসেব অনুযায়ী কমপক্ষে ৩২ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জন শিশু এবং পাইলটও ছিলেন, আর ১৬৫ জনের মতো আহত হন প্রাথমিকভাবে পুড়ে যাওয়ার কারণে, যাদের মধ্যে কমপক্ষে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আর এক শিক্ষিকার আত্মত্যাগ শোনা যাচ্ছে, যিনি নিজের ৮০% দগ্ধ শরীর নিয়ে বের করে এনেছেন প্রায় ২০ জন শিক্ষার্থীকে। শেষ পর্যন্ত তার নিজের জীবন বাঁচানো গেল না, কিন্তু তিনি অমর হয়ে গেলেন আমাদের বিবেকের বিবরণে, থাকলো ইতিহাসের পাতায় সবচেয়ে সাহসী অধ্যায় হয়ে। এবার আসা যাক আসল প্রশ্নে, কোন বিমানটি ভেঙে পড়েছিল? বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার অন্যতম অস্ত্র F-7BG ফাইটার জেট, যে জেট এখন আবার আলোচনায় একটি মর্মান্তিক দুর্ঘটনার পর। F-7BG মূলত চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি একটি জঙ্গি বিমান। এর উৎস আবার আরও পেছনে, সোভিয়েত ইউনিয়নের MiG-21 ডিজাইন, যা ১৯৫০-এর দশকে তৈরি হয়েছিল। চীন এই MiG-21 এর লাইসেন্সে সংস্করণ বানায় F-7 নামে। F-7BG হলো এই সিরিজের একটি উন্নত সংস্করণ, যা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কাস্টমাইজ করা হয়েছিল। বাংলাদেশ ২০০৫ সালে চীনের সঙ্গে চুক্তি করে ১৬টি F-7BG এবং ৮টি FTBG আমদানির জন্য। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে এগুলো বাংলাদেশে আসে। এই বিমানের প্রধান উদ্দেশ্য ছিল প্রশিক্ষণ ও সীমিত আকাশ প্রতিরক্ষা, কিন্তু এগুলোকে অনেক সময় মূল যুদ্ধজেট হিসেবেও ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই F-7BG আদৌ কতটা আধুনিক? প্রশ্ন উঠতেই পারে। আজকের এই প্রযুক্তি নির্ভর ও হাইপারসনিক যুগে ১৯৮০ থেকে ৯০ দশকের ডিজাইনে তৈরি একটি ফাইটার জেট কি আদৌ নিরাপদ? আর আরও বড় প্রশ্ন, কেন বাংলাদেশ এখনও এমন পুরনো প্রযুক্তির যুদ্ধবিমান দিয়ে পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে, যে ফাইটার জেট বিশ্বের অনেক দেশে জাদুঘরে তুলে রেখেছে? আমরা সেটাকেই আবার প্রশিক্ষণ নামে আকাশে উড়াচ্ছি। এটা কি সাহস নাকি বাধ্যতা? বাংলাদেশ বিমান বাহিনীর ১৯৯০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ৩৫ বছরের ইতিহাসে মোট ৩২টি দুর্ঘটনা ঘটে। তার মধ্যে ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ছিল সবচেয়ে বড় ট্র্যাজেডি। একদিনে ৪৪টি বিমান বিধ্বস্ত হয়, যেখানে ছিল ৪০টি F-6 এবং ৪টি মিল-8 হেলিকপ্টার। বিশ্ব যখন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই বাংলাদেশ আকাশে ওড়াচ্ছে ১৯৮০ সালের চীনা প্রযুক্তির F-7BG। প্রশ্ন একটাই, কেন এখনও এত পুরনো প্রযুক্তি? অনেকে বলবে বাজেট নেই, কিন্তু তা কি সত্যিই নেই? ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে মোট ৪২,৯৯৫ কোটি টাকা বরাদ্দের মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়টি যে মাত্র ৩ থেকে ৪% অর্থ নতুন বিমান ও বিমান ঘাঁটির উন্নয়নে ব্যবহার করেছে, তা জনস্বার্থ ও নিরাপত্তার চাহিদার মুখে যথেষ্ট প্রশ্ন উত্থাপন করে। অন্যদিকে ভারত তেজস মার্ক ২ নিয়ে কাজ করছে, পাকিস্তান যে F-70 থান্ডার নিজেই তৈরি করে, ইন্দোনেশিয়া পর্যন্ত গবেষণায় বিনিয়োগ করছে লাখ লাখ ডলার। আর আমরা নিজস্ব বিমান গবেষণা তো দূরের কথা, কোথায় থেকে কিনবো, কাকে ঘুষ খাওয়াবো, সেটাই যেন চিন্তার মূল বিষয়। এখানেই প্রশ্ন, আমাদের ট্যাক্সের টাকা কি নিরাপত্তা নিশ্চিত করতে খরচ হয়, নাকি কোনো অদৃশ্য চক্র ঘিরে ফেলে উন্নয়নের পথ? ঢাকা, এই শহরেই বাংলাদেশের প্রাণকেন্দ্র। ২ কিলোমিটারের একাধিক স্কুল, হাসপাতাল, বাজার, আবাসিক এলাকা। এমন শহরের ঠিক পাশেই তেজগাঁও এয়ারবেস। বিশ্বের আধুনিক সামরিক নীতি বলে প্রশিক্ষণ বিমান ওড়ানো উচিত সমুদ্র উপকূলের উপরে, যেমন বঙ্গোপসাগর, জনশূন্য বনাঞ্চল বা মরুভূমিতে, অথবা নির্ধারিত নো ফ্লাই জোনে। বাংলাদেশ কি বঙ্গোপসাগরের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারতো না? নাকি সুন্দরবনের পাশে নিরাপদ জায়গার আধুনিক ঘাঁটি গড়া যেত না? ভারত প্রশিক্ষণ দেয় রাজস্থানের মরুভূমিতে, চীন দেয় গভীর ডিজার্ট এলাকায়, আমেরিকা দেয় নেভাদার খোলা বায়ুতে। যেখানে একটি ইমার্জেন্সি ল্যান্ডিং ও মৃত্যুর কারণ হতে পারে, সেখানে হাজার হাজার মানুষের মাথার উপর দিয়ে যুদ্ধবিমান উড়ানো কি দায়িত্বশীল সিদ্ধান্ত? এই ব্যবস্থা কি কেবল আগে যা ছিল তাই চলছে এমন উদাসীনতা, নাকি প্রশাসনিক পরিকল্পনার মারাত্মক ব্যর্থতা? একটা রাষ্ট্র যদি শুধু অফিস প্যারেড আর ফাইল দেখে চলে, তাহলে মানুষের জীবন হয় শুধু সংখ্যার খাতায় লেখা হিসাব, আর প্রাণের মূল্য হয় প্রযুক্তিগত ত্রুটি নামে আড়াল।
এই প্রতিবেদন কোনো সেনা বিরোধী নয়, এটি সরকার বিরোধী কোনো চক্রান্ত নয়, বরং এটি একজন শিক্ষিকার আত্মত্যাগকে সম্মান জানানোর প্রতিবাদ, একটা অসহায় শিশুর নিঃশ্বাস থেমে যাওয়ার রোধ করার প্রচেষ্টা। এটি আমাদের রাষ্ট্রের সামনে একটা আয়না ধরা, যেখানে প্রতিচ্ছবিতে আমরা নিজেরাই প্রশ্ন করি, কেন এখনো পুরনো প্রযুক্তির বিমান চালানো হয়, কেন ঢাকার মতো জনবহুল এলাকায় প্রশিক্ষণ হয়, আর এই মৃত্যুর দায় কে নিবে? একজন মা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন এই দেশটা শুধু মানচিত্র নয়, এটা একটা দায়িত্ব, একটা কর্তব্য, একটা শপথ। এখন সময় প্রশ্ন তোলার, প্রতিবাদ করার, জবাবদিহিতা চাওয়ার। বিপরীতে আমাদের নীরবতা একদিন হয়ে উঠবে রাষ্ট্রের সর্বনাশের কারণ। বাংলাদেশ কি শুধু মাটি আর সীমারেখা, নাকি এর মানে নিরাপদ নাগরিক, জবাবদিহিমূলক শাসন ও প্রযুক্তিতে অগ্রসর ভবিষ্যৎ? আপনার মন্তব্য আমাদের কণ্ঠ আরও শক্তিশালী করবে। লাইক, কমেন্ট করে শেয়ার দিয়ে প্রতিবাদ পৌঁছে দিন সকলের কাছে। আর সাবস্ক্রাইব করে মিস্টার থিঙ্কিংয়ের সাথেই থাকুন। আসছি নতুন কোনো আলোচনা নিয়ে।